তখন আমাকে এই যে মালিবাগ মগবাজার মৌচাক যে মালিবাগ ফ্লাইওভারটা, এই ফ্লাইওভার থেকে আমি বরাবর একটা যে মোটরসাইকেলে চড়ি, সেই মোটরসাইকেল থেকে অনুসরণ করা হচ্ছিল। সেই মোটরসাইকেলে আমার ছোট ভাই চালায় এবং আমি সবসময় মোটরসাইকেলে ম্যাক্সিমাম সময় যাতায়াত করি। গতকালকে হচ্ছে বেশি রাত্রে হবে, মোটরসাইকেলে যাওয়াটা আমি নিরাপদ বোধ মনে করিনি, কারণ যেহেতু ওই আপনার ফ্লাইওভারটিতে লাইটও থাকে না, কিন্তু অন্ধকার। এই কারণে আমি মনে হচ্ছে এত রাত্রে মোটরসাইকেল যাওয়া ঠিক হবে না। সে কারণে আমি তখন একটা উবার দেখে সেই গাড়িতে চড়েছিলাম এবং মোটরসাইকেলে আমার ছোটো ভাইয়ের পিছনে অন্য একজন ছিল। সেই মোটরসাইকেলটি ওভারব্রিজ থেকে ফলো করে বা পুলিশের গাড়ির মতো হুইসেল দিয়ে সে যাচ্ছিল। তখন আমার ছোট ভাই তাকে সাইড দেয়, যেহেতু সে ভাবছিল প্রশাসনের গাড়ি, যেহেতু হুইসেল আছে গাড়িতে। তারপরেও দেখা যাচ্ছে ছোট ভাই যেদিকে কাটেও সে সেই দিকে কেটে তাকে চাপ দিতে চায়। তো এই পর্যায়ে গাড়ির একটু গতি কমে যায়, ফ্লাইওভার থেকে নামার পথে অনেকগুলো গাড়ি থাকায় তখন যখন গাড়িগুলো একটু থেমে যায় তখন সে জিজ্ঞেস করছে, ভাই এগুলো কি, আপনি এভাবে চাপা দিচ্ছেন কেন? এটা বলার পরই আবার গাড়িগুলো চলা শুরু করে এবং ছোটো ভাই তখন সামনে মুভ করা শুরু করে। তখন গাড়িতে থাকা দুই ব্যক্তি নামার জন্য উদ্যত হয় যে তারা ওকে ধর। তারপরে ছোটো ভাই তখন সামনে চলে আসে এবং ফ্লাইওভার থেকে নামার সামনে যে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডের ওখানে আরেকবার তখন ওই গাড়িটা পিছন যে গাড়িটা আমাদেরকে ফলো করতেছিল, সেই গাড়িটা খুব জোরে সোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তো তারপরে তখন সে মোটরসাইকেল, যেহেতু চিপা চাপা দিয়ে যাওয়া যায়, মোটরসাইকেলটা সেটা স্কিপ করতে সক্ষম হয় এবং সক্ষম হওয়ার পরে সামনে আবার খুব প্রচণ্ড গতিতে, আমি সাইডের গাড়ি থেকেও লক্ষ্য করেছি, সে আবার ধাক্কা মারার জন্য উদ্যত হয় এবং যখন আমার মোটরসাইকেলটি ডান দিকে পাশ কাটে তখন সেই গাড়ির ধাক্কাটি লাগে একটা বাসে ধাক্কা লাগার পরে আবার তিনি পিছনে একটু ব্যালেন্সে নিয়ে এসে আবার ডান দিকে যখন মোটরসাইকেলে গেছে সেখানেও তিনি ধাক্কা মারার জন্য উদ্যত হন। তখন ধাক্কাটি লাগে রাস্তার মানে সড়কের ডিভাইডারের সাথে গাড়িটি লেগে যায়। তখন তারপরে হচ্ছে মোটরসাইকেল সামনে চলে যায় এবং যে গাড়িটি ধাক্কা দিয়েছিল তিনি সামনে আবুল হোটেলের সামনে যে ইউটার্ন আছে তিনি ইউটার্ন নেন। তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছিলাম যে আমি কী করবো এখানে, যে এখানে আমার গাড়িটাকে লক্ষ্য করে এইভাবে মানে তিনবার আমরা তো দেখেছি যে ধাক্কা মারার চেষ্টা করা হচ্ছে। তখন আমার সাথে থাকা তাৎক্ষণিক আমাদের সহযোদ্ধা শাকিল এবং সৌরভকে বলি যে তোমরা এখানে থাকো, এদেরকে দেখো এবং পুলিশ আসলে এদেরকে ধরার জন্য বলো এবং আমরা অন্যদেরকে খবর দিচ্ছি যে আসলে কী করা যায়। কারণ আমরা যেহেতু লোকজন ওইভাবে সাথে ছিলাম না, আমাদের একটা নিরাপত্তার বিষয় আছে। আর আমার ছোটো ভাই তখন চলে যায়। তো তারপরে শাকিল সৌরভ সেখানে উপস্থিত থেকে সেই গাড়ির যেটি দেখেছি যে গাড়িটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছিল, বাংলাদেশ সংসদ সচিবালয় লেখা স্টিকার ছিল এবং গাড়ির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ 316508। তো তখন পুলিশ এসে মানে অল্প সময়ের মধ্যেই যখন সেই লোকটির পরিচয় পায় গাড়িটিকে তারা ছেড়ে দেয়। গাড়িটি কিন্তু একেবারে মানে সামনের দিকে বেশ বলা চলে একটু মানে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো পুলিশ এই ধরনের কেসে সাধারণত আপনার থানায় নিয়ে যায় গাড়িগুলো অথবা রেকারে দেয়, মামলা হয়, যেহেতু তিনি একটি বাসেও ধাক্কা লাগিয়েছেন এবং তারপরে রাস্তায় ডিভাইডারে লেগে দিয়েছেন এবং বাসের আপনার হেল্পার ড্রাইভারও ক্ষতিপূরণ চাইতে আসে। কিন্তু পুলিশ তার পরিচয় পাওয়ার পরে বলে যে পুলিশ যেটা বলেছে সেটা সৌরভ শাকিল তারা বলবে সে নাকি কোন সিনিয়র সচিবের ছেলে, পুলিশের ভাষ্য মতে। তারপরে তাকে ছেড়ে দেয় এবং বাসের আপনার ড্রাইভার হেল্পার তাদেরকেও চলে যেতে বলে, তারা চলে যায়। তো তারপরে আমি এই ঘটনা আমি মনে করেছি যে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করে যে আমি যেহেতু এর আগেও বিভিন্নবার হামলার শিকার হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে, যে এটি একটা পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। যে কারণে তখন আমি পুলিশের শরণাপন্ন হই। তখন রাস্তার এপারে আপনার হাতিরঝিল, ওই পারে রামপুরা, তখন দুই থানার পুলিশ কে মামলা নেবে, কে নিবে না, কে কি করবে, এগুলো নিয়ে প্রায় আপনার ঘন্টা খানেকের উপরে সময় আমরা সেখানে পুলিশ কর্মকর্তাদের সাথে ওখানে কথা বলি। তারপরে তারা একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে আমাকে হাতিরঝিল থানায় যেতে বলা হয়। আমি তখন হাতিরঝিল থানায় গিয়ে স্বহস্তে ঘটনার বর্ণনা, লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে
সেটিকে যেটা আপনার বলে যে আপনার একটা সিল সাপোর্ট দেওয়া থানার, তারা সেটিও দেয়নি কিংবা আমাকে কোনো রিসিভ কপিও দেয়নি, জাস্ট তারা অভিযোগটি রেখে দিয়েছেন। আপনার ডিউটিরত কর্মকর্তা বলেছেন যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কনসার্ন ছাড়া আসলে মানে জিডিতে বা মামলা অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না, কাজে আমরা অভিযোগ দিয়েছি, তারা পদক্ষেপ নেবেন। এবং তিনি আমাকে ওসি সাহেবের নাম্বারও দেন। আমি আজকে সকালবেলা বেশ কয়েকবার ওসি সাহেবকে ফোন করেছি, তিনি একবার ফোন রিসিভ করেছেন, তিনি বলেছেন তিনি মিটিংয়ে আছেন, পরবর্তীতে জানাবেন। তারপর আমি এখানে আসার আগেও আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাই, সেখানে তিনি হাতিরঝিল থানায় পাঠাই, সেখানে তারাও কোনো সদুত্তর দেননি। বলেছেন যে আপনারা অভিযোগ দিয়েছেন, তদন্ত হবে। অভিযোগ যদি দিয়ে থাকি, সেটা যদি গৃহীত হয়ে থাকে, প্রশাসনিক প্রক্রিয়া একটা সিস্টেম আছে, আপনার এটা তো একটা অভিযোগ দিয়েছে, আমার অভিযোগ মিথ্যা না সত্য সেটা পুলিশ তদন্ত করে দেখবে। এবং ওই সময় রাস্তার দুপাশে সিসিটিভির ফুটেজ দেখলেও আমরা মনে করি যে ঘটনাটির যে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে বা এইগুলো একটা পরিলক্ষিত হবে। সেই জায়গা থেকে তারা আমাদেরকে জিডি নাম্বারও দেয়নি এবং জিডি ফর্মালভাবে তারা অ্যাকসেপ্ট করেছে কিনা সেটিও আমরা জানি না।